हाइट एंड डिस्टेंसे समस्त अंकई समकोणी त्रिभुजेर क्षेत्रे प्रযোজ্য হবে। समकोणी त्रिभुज की जे त्रिभुजेर एकटी कोण समकोण ताके समकोणी त्रिभुज बोले। এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এর এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কাকে বলা হয়? কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে। কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। কোন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। এর যদি সমকোণী ত্রিভুজ হয় এই বি কোণটা 90 ডিগ্রি তাহলে এই বাহুটা হলো অতিভুজ। কোন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি কোণ দুটো সূক্ষ্ম কোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। এই যে কোণটা আছে এই কোণটাকে আমি থিটা মনে করছি, যে কোণটা সূক্ষ্ম কোণ। তাহলে এই সূক্ষ্ম কোণ সাপেক্ষে দূরের বাহুটাকে বলবো লম্ব। এই বাহুটার নাম হচ্ছে লম্ব আর এই বাহুটার নাম হচ্ছে ভূমি। তাহলে ভাষা দিয়ে কীভাবে বলবো? কোনো সমকোণী ত্রিভুজের কোনো সমকোণী ত্রিভুজের কোনো সূক্ষ্ম ক্ষয়ময় কোনো সূক্ষ্ম কোণ সাপেক্ষে দূরের বাহুকে বলে লম্ব। কোনো সমকোণী ত্রিভুজের কোনো সূক্ষ্ম কোণ সাপেক্ষে দূরের বাহুকে লম্ব বলে এবং সূক্ষ্ম কোণ সংলগ্ন ক্ষয়ময় সূক্ষ্ম কোণ কয়কার মধ্যন্য সূক্ষ্ম কোণ সংলগ্ন অতিভুজ ভিন্ন বাহুটিকে বলে ভূমি। সূক্ষ্ম কোণ সংলগ্ন অতিভুজ ভিন্ন বাহুটিকে বলে ভূমি। ধরি এবিসি সমকোণী ত্রিভুজটির সমকোণী ত্রিভুজটির কোণ বি সমান 90 ডিগ্রি। বি কোণটাকে 90 ডিগ্রি বলছি এবং কোণ এ সি বি সমান থিটা, যা কি সূক্ষ্ম কোণ। কারণ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি কোণগুলো সূক্ষ্ম কোণ। তাহলে কোণ এসিবি সাপেক্ষে কোণ এসিবি সমান থিটা এর সাপেক্ষে দূরের বাহু কোণটা, এই যে কোণটা আছে এই কোণটার সাপেক্ষে দূরের বাহু এটা এবিটা হবে। এই এবি বাহুটা দূরে আছে, সাপেক্ষে এবি বাহুটি হলো লম্ব। আর ওই সূক্ষ্ম কোণ সঙ্গে লাগোয়া অতিভুজ ছাড়া যে বাহুটা আছে, অতিভুজ কোণটা সমকোণের বিপরীত বাহু। এখানে লেখা হয়েছে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। বিপরীতে মানে সামনে। তাহলে এই বাহুটি লম্ব এবং বিসি বাহুটি
হলো ভূমি, বিসি বাহুটি হলো ভূমি। আবার দেখো এবিসি সমকোণী ত্রিভুজে যদি এই মাথার কোণটার কথা ভাবি, এই মাথার কোণটা মনে করো ফাই বলছি, ফাই, মাথার কোণটা ফাই, ওটাও সূক্ষ্মকোণ। আবার কোণ বিএসি সমান ফাই, যা সূক্ষ্মকোণ, যা একটি সূক্ষ্মকোণ। কোণ বিএসি সাপেক্ষে বিএসি সমান ফাই, এর সাপেক্ষে দূরের বাহু কোনটা, এই কোণটার সাপেক্ষে দূরের বাহু বিসি হবে, তখন এই কোণটার সাপেক্ষে বিসি বাহুটি হলো কি হয়ে যাবে, বিসি বাহুটি হলো লম্ব। আর এবং এবি বাহুটি হলো কি ভূমি, এবি বাহুটি ভূমি। এই বাহুটাকে ভূমি বলবো কেন, কারণ সূক্ষ্মকোণ লাগোয়া অতিভুজ ভিন্ন যে বাহুটা হবে সেটাই ভূমি। বলো মুখস্থ করবো এটাকে। এই হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়তে গেলে নিজে কিছু পারিস না, দাঁত বার করিস না কেন। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে দুখানা শব্দের সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। একটা হচ্ছে উন্নতিকোণ কয়কার মধ্যাহ্ন, আর একটা অবনতিকোণ কয়কার মধ্যাহ্ন। উন্নতিকোণ আর অবনতিকোণ দুটো শব্দ। উন্নতিকোণ অবনতিকোণ ব্যাপারটা কীরকম, মনে করো এখানে মেঝের উপরে একটা ও স্থানে একজন দাঁড়িয়ে আছে, এখানে কোনো গাছ হতে পারে, মনে করো গাছ আছে, গাছের মাথাটা মনে করো এবি একটা গাছ, তাহলে বি হচ্ছে গাছটার অগ্রভাগ। এই গাছের অগ্রভাগটাকে যে কোনো নিচের দিক থেকে উপরের দিকে কোনো একটা বস্তুকে যে কোনো দেখা যাবে, এই কোণটার মানটাকে বলা হয় উন্নতিকোণ। নিচের দিক থেকে তাকিয়ে যখন উপরের দিকের কোনো একটা বস্তুকে দেখা হবে, যে কোণে দেখা যাবে সেটা হচ্ছে উন্নতিকোণ। সংজ্ঞাটা এরকম হবে, কোনো স্থান থেকে স্থানটির সাপেক্ষে উপরের দিকে অবস্থিত কোনো বিন্দুকে বা বস্তুকে যে কোণে দেখা যায় তাকে বলে উন্নতিকোণ কয়কার মধ্যাহ্ন। কি বলছি, কোনো স্থান থেকে, যেমন ও স্থান থেকে স্থানটির সাপেক্ষে উপরের দিকে, বি বিন্দুর উপরের দিকে আছে, ওই ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উপরের দিকে আছে, তো এখানে বি বিন্দু মনে করো ওটা সমতলে মেঝের উপরে আছো, আর একটা এবি একটা তোমার গাছ বলছে, গাছের অগ্রভাগটা দেখা হচ্ছে, বা কোনো উপর দিকে কোনো এরোপ্লেন উড়ে যাচ্ছে, এরোপ্লেনের দিকে উপরের দিকে তাকাচ্ছি। তাহলে পাশের চিত্রে বি বিন্দুর উন্নতিকোণ হলো কোণ এ ও বি। এটাই সংজ্ঞা লিখেছে, কোনো স্থান থেকে স্থানটির সাপেক্ষে উপরের দিকে কোনো বিন্দুকে বা বস্তুকে, কোনো একটা বিন্দু হতে পারে, কোনো একটা বস্তু হতে পারে, একটা পাখি, একটা বস্তু, জীবন্ত বস্তু, যে কোণে দেখা যাবে সেই কোণটাকে বলে কি উন্নতিকোণ। পাশের চিত্রে
বি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে কি কোণ এ ও বি, এই কোণটাকে উন্নতি কোণ বলা হচ্ছে। এবার অবনতি কোণ, অবনতি কোণের সংখ্যাটা কী হবে, উল্টো হবে। কোনো স্থান থেকে স্থানটির সাপেক্ষে নিচের দিকে অবস্থিত কোনো বিন্দুকে বা বস্তুকে যে কোণে দেখা যায়, কয়কার মধ্যে যে কোণে দেখা যায় তাকে বলে অবনতি কোণ। কোনো স্থান থেকে স্থানটির সাপেক্ষে নিচের দিকে অবস্থিত কোনো বিন্দুকে বা বস্তুকে যে কোণে দেখা যায় তাকে বলে অবনতি কোণ। যেমন ধরো এখানে একটা উঁচু একটা বাড়ি রয়েছে, বাড়ির উপরে এখানে একটা তোমার এখানে মনে করো এবার একটা আমি পি বিন্দু কথা ভাবছি। এবার এই পি স্থান থেকে নিচের দিকে এই সমতল মেঝের মধ্যে এখানে একটা বিন্দু মনে করো কিউ আছে। এই পি থেকে কিউ বিন্দুতে কোনো একটাকে বস্তুকে দেখার জন্য যে কোনো দেখা হবে, এখানে কোনটা হবে, নিচের দিকটা হবে না। এটার সঙ্গে আমি কি এরকম একটা সমান্তরাল লাইন কল্পনা করব। সমান্তরাল লাইন কল্পনা করলে পরে এই যে কোণটা তৈরি হবে, এই কোণটা হবে অবনতি কোণ। এদিকের কোণটা নয়, কিন্তু এই কোণটা অবনতি কোণ হবে। এই কোণটা নয়, এটা মনে করো আর, তাহলে এই আর পি কিউ এটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ কয়কার মধ্যন্য। তাহলে পাশের চিত্রে কিউ বিন্দুর অবনতি কোণ, কিউ বিন্দুর অবনতি কোণ কি হবে, কোণ আর পি কিউ। আর পি কিউ কোণটা হচ্ছে অবনতি কোণ। কী করা হচ্ছে, উপরে কোনো স্থান মানে এখানে পি স্থানটা হচ্ছে একটা স্থান, সেখানে সেই স্থান সাপেক্ষে পি স্থানটির সাপেক্ষে নিচের দিকে অবস্থিত, কিউ বিন্দু নিচের দিকে আছে অবস্থিত কোনো বিন্দুকে বা বস্তুকে যে কোনো দেখা হবে তাকে বলে অবনতি কোণ। তাহলে পাশের চিত্রে কিউ বিন্দুর অবনতি কোণ কত, আর পি কিউ। এখানে আমরা একটা কথা জেনে রাখি, একান্তর কোণ, অনুরূপ কোণ। অনুরূপ কোণ কথাটা তুমি জেনে রাখো। হ্যাঁ, দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে, তোমার একান্তর কোণটা হোক, দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে, দুটি সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে উৎপন্ন জেড আকৃতির কোণকে, এই উৎপন্ন জেড আকৃতির কোণ দুটির একটিকে অপরটির একান্তর কোণ বলে। দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন জেড আকৃতির বা উল্টানো জেড আকৃতির কোণগুলোকে একান্তর কোণ। যেমন এখানে এই যে কোণটা আছে, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হয়ে যাবে। এবার একান্তর কোণ সবসময় সমান হবে না। একান্তর কোণ কখন সমান হয়, এই যেমন এই একটা সরল রেখা আছে আর এরকম একটা সরল রেখা আছে, এরকম একটা রেখা ছেদ করলো, এই কোণটা আর এই কোণটা কি, এটা জেড আকৃতির কোণ। এই দুটো কোণ এরকম জেড আকৃতির, কিন্তু এই দুটো কোণ কি একান্তর কোণ নয়, একান্তর কোণ কিন্তু সমান নয়। একান্তর কোণ কখন সমান হয়, দুটি সমান্তরাল সরল রেখাকে যখন কোনো সরল রেখা ছেদ করলে, দুটি সমান্তরাল সরল রেখাকে যখন কোনো সরল রেখা ছেদ করে তখন উৎপন্ন জেড আকৃতির কোণগুলোকে বলে, তখন উৎপন্ন জেড আকৃতির একান্তর কোণগুলো কী হয়, মানে সমান হয়। এখানে আমি একটা কথা জেনে লিখে রাখছি যে
দুটি সমান্তরাল সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো সরলরেখা ছেদ করলে দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলির মান কি হয়? সমান হয়। দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলির মান সমান হয়। একান্তর কোণ চিনবে কি করে? জেড আকৃতির কোণ হচ্ছে একান্তর কোণ। ক্যাপিটাল জেড CAPITAL ক্যাপিটাল জেড বা উল্টানো জেড আকৃতির কোণ, উল্টানো জেড আকৃতির কোণ হলো কি? একান্তর কোণ কয়কার মূর্ধন্য। কথাটা মুখস্থ রাখবো। দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলির মান সমান হয়। একান্তর কোণ চিনব কি করে? উৎপন্ন জেড আকৃতির অবনতি কোণ হলো কোণ RPQ। এবার হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করতে গেলে আমাদের কয়েকটা কোণানুপাতের সূত্র মুখস্থ রাখতেই হবে। যেমন ABC একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে থিটা ধরো। তাহলে থিটা কোণের সাপেক্ষে এবি বাহুটা হচ্ছে লম্ব, সূক্ষ্ম কোণ লাগোয়া অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর সূক্ষ্ম কোণ লাগোয়া অতিভুজ ভিন্ন বাহুটা হলো ভূমি। সহজ কথা, সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে বাকি বাহুটা ভূমি। এবার কোণানুপাতে যে সূত্রগুলো আমাদের লাগবে, একটা হচ্ছে সাইন থিটা সমান লম্ব ভাজিত অতিভুজ। দায়িত্ব নিয়ে মুখস্থ করব ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান লম্ব। আরেকটা সূত্র মুখস্থ করব, কট থিটা সমান ভূমি বাই লম্ব। এই তিনটা মুখস্থ থাকলেই হবে। সাইন থিটা সমান লম্ব ভাজিত অতিভুজ, ট্যান থিটার লম্ব বাই ভূমি, কট থিটা হচ্ছে উল্টো ভূমি বাই লম্ব। এরপরে যেটা আমার লাগবে, কোণানুপাতের কতগুলো আদর্শ কোণের কোণানুপাত মুখস্থ রাখতে হয়। যেমন সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আবার কস 60 ডিগ্রি এটার মান হাফ। চালাও মুখস্থ। সাইন 30 ডিগ্রি সমান হাফ, কস 60 ডিগ্রির মানও হাফ। সাইন 45 ডিগ্রি এটার মান 1/√2 সমান কস 45 ডিগ্রি। এখানে একটা জিনিস তাকিয়ে দেখো, এই 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি, আবার এখানেও তাই 45 ডিগ্রি 45 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান 1/√2 আর কস 45 মান 1/√2। সাইন 60 ডিগ্রির মান √3/2 আর কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এগুলো মনে রাখার কৌশল বলেছিলাম। কীরকম কৌশল বলেছিলাম? আমার হাত এটা,
বলেছিলাম আমরা এই হাতের এই থাবাটা বাঁ হাতের থাবা, এটা বাঁ হাতের থাবা, বাঁ হাতের থাবা, এই বাঁ হাতের থাবার কি হয়েছে, এই বুড়ো আঙ্গুলটাকে বলেছিলাম কত 0 ডিগ্রি হিসাবে মাথায় রাখতে, এই আঙ্গুলটা 30 ডিগ্রি, এই আঙ্গুলটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি। কোনো গোলাবে না। 0, 30, 45, 60, 90। তোমার সাইন 0 ডিগ্রির মানটা কত? এটার মান 0। এটা মনে রাখার টেকনিক বলেছিলাম আমরা √0/4 করতে। 0/4 এই আঙ্গুলটা 0 ডিগ্রি, √0, 0 বর্গমূল 0, 4 বর্গমূল 4, 0কে 2 দিয়ে ভাগ করলে হাফ। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এই সাইন 30 ডিগ্রি মানটা হাফ। এই সাইন 30 এই আঙ্গুলটাতে আছে, তর্জনীতে আছে। এটা কী করে বার করব? √1/4, √1। প্রথম আঙুলটা বুড়ো আঙুলটার জন্য √0/4, পরেরটা তর্জনীর জন্য √1/4। 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2, এই যে হাফ। সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান 1/√2। এটা দেখো √, প্রথমে 0/4, 1/4, পরে মধ্যমাটা কী হবে 2/4। এটা সরল করলে যেটা হবে সেটা উত্তর। 0/4, তর্জনী √1/4, মধ্যমাটা কত 2/4। তাহলে এটার সঙ্গে প্রথমে এটা কাটবো। 1-এর বর্গমূল 1, আর 2-এর বর্গমূল হবে না, 1/√2। সাইন 60 ডিগ্রি, 0/4, 1/4, 2/4, নিশ্চিত তারপর 3/4 হবে, √3/4। এটার মান হবে √3/2। কী করে? 3-এর বর্গমূল হবে না, 3-এর বর্গমূল √3, আর 4-এর বর্গমূল 2। এটা সাইন 90 ডিগ্রি মান অন্য জায়গায় আমার লাগবে। সাইন 90 ডিগ্রি মান 1, √, কী হবে 4/4, 4 কাটলে 1, 1-এর বর্গমূল 1, √, 0/4, √, 1/4, 2/4, 3/4, 4/4। এই থাবা দিয়ে আমার এই কোণানুপাতের মানগুলো মুখস্থ হয়ে যাবে। হলো। এবার সাইন 30 ডিগ্রি মান হাফ, 30 ডিগ্রি পুরো কোণ কত 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হাফ হবে। সাইন 45 ডিগ্রি মান 1/√2, না মনে পড়লে থাবা দিয়ে মনে করব। 45 ডিগ্রি পুরো কোণ 45 ডিগ্রি, তাহলে cos 45-এর মান 1/√2। সাইন 60 ডিগ্রি মান কত √3/2, মনে না পড়লে থাবা। √, 0/4, 1/4, 2/4, 3/4, √, 3/4, 3-এর বর্গমূল হয় না √3, আর 4-এর বর্গমূল 2, ওই যে। আর 60 ডিগ্রি পুরো কোণ 30 ডিগ্রি, তাহলে cos 30-এর মান √3/2, এই দেখো করেছি। পুরো কোণ কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে একটি কোণকে অপরটির পুরো কোণ বলে। পুরো কোণ কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তবে কোণ দুটির একটিকে অপরটির, কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলে। পূরক কোণ বলে। হাইট অ্যান্ড ডিস্টেন্স সমান করতে গেলে এই জ্ঞানটুকুন থাকলেই হয়ে যাবে। আগে যেটুকুন বললাম উন্নতি কোণ অবনতি কোণ, আর এই জ্ঞানটা থাকা দরকার। একটু মুখস্থ করে নাও।
326 পাতা বের করো, পেজ নাম্বার 326। 1 নম্বর কোশ্চেনটা পড়ো। একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা কত? হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলেই প্রথমে প্রশ্নটা পড়ে তার একটা খসড়া চিত্র বানাতে হবে। প্রশ্নটা পড়ে প্রশ্নটা অনুসারে একটা খসড়া চিত্র। ব্যাপারটা এরকম, অনুভূমিক তল, এখানে একটা নারকেল গাছ, এখানে একটা নারকেল গাছ বানাচ্ছি। এবার নারকেল গাছের উপরে এরকম নারকেল গাছের এটা অগ্রভাগ, এ বি একটা নারকেল গাছ, এ হলো গোড়া, এই গোড়া থেকে 20 মিটার দূরে, মনে করো এরকম জায়গায় একটা বিন্দু আনলাম সি, এখান থেকে এইটুকুন দূরত্ব হচ্ছে 20 মিটার। 20 মিটার দূরে একটা বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, তার নিচের থেকে উপরের দিকে দেখা হলো, এই কোণটা 60 ডিগ্রি। কী চেয়েছে? এই গাছটার উচ্চতা জানতে চাইছে। এইরকম ছবিটা হবে, এই ছবিটা আঁকার প্রশ্ন অনুসারে ছবি এরকম হচ্ছে। হ্যাঁ, এই ছবিটা আঁকার পরে আমরা এই উত্তরটা লিখব। ধরি এ বি নারকেল গাছের ধরি এ বি নারকেল গাছের এ হলো গোড়া ও বি হলো অগ্রভাগ। মুখস্থ করব। ধরি এ বি নারকেল গাছের এ হলো গোড়া, বি হলো অগ্রভাগ। সেন্টেন্সটা মুখস্থ করো। গোড়া এ থেকে 20 মিটার দূরে অনুভূমিক তলে সি বিন্দুটি অবস্থিত। এই দুটো বাক্য মুখস্থ করো তাড়াতাড়ি। প্রশ্ন এবং চিত্র অনুসারে গাছ, নারকেল গাছ সবসময় মাটির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এ বিন্দুর কোণটা কত? 90 ডিগ্রি। কোণ এ সি বি, এই কোণটা কত? 60 ডিগ্রি। এই কথাগুলো কোশ্চেনে আছে। আর কি আছে? এসি এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 20 মিটার, এই কথাগুলো আছে। কি চেয়েছে? নারকেল গাছের উচ্চতা, মানে এ বি বাহুটা বের করতে পারলেই হবে। তাহলে এ বি সিটা একটা কীরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এ বি সি সমকোণী ত্রিভুজটি থেকে পাই। সমকোণী ত্রিভুজটি থেকে পাই। ত্রিকোণমিতিতে যতগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক হবে সবই সমকোণী ত্রিভুজের জন্য। তাহলে এখানে আমার কি দেওয়া আছে? এই সূক্ষ্মকোণের সাপেক্ষে ভূমি দেওয়া আছে, লম্বটা বের করতে হবে। তাহলে লম্ব বাই ভূমি মানে কি? ট্যান থিটা। লম্ব মানে এখানে এ বি বাহুটা লম্ব, আর ভূমি মানে 20 মিটার। লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা, এখানে থিটা মানে 60 ডিগ্রি। লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা মানে মুখস্থ আছে। তাহলে এটা লিখতে পারি কিনা? 60 ডিগ্রি সূক্ষ্মকোণ, তার সাপেক্ষে দূরের বাহুটা লম্ব, আর অতিভুজ সূক্ষ্মকোণ লাগোয়া অতিভুজ ভিন্ন বাহুটা ভূমি। এ বি বাহু সমান 20 মিটার ইন্টু ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এ বি বাহুটা সমান 20 ইন্টু ওই √3 মান হচ্ছে 1.732 এত মিটার। √3 মান 1.732। এ বি বাহু সমান 2 দিয়ে গুণ করি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6,
7 দুগুণে 14, হাত থাকলো 1, 2 একে 2 এর 1 3, আর এই শূন্য এখানে বসিয়ে দিই। দশমিকটা ক ঘর ডান দিকে বাঁদিকে আছে? 3 ঘর, তাহলে দশমিকটা এখানে বসবে। এত মিটার, তার মানে এবি বাহুটার দৈর্ঘ্য কত হচ্ছে? 34.64 মিটার, সমান নারকেল গাছের উচ্চতা। নারকেল গাছটির উচ্চতা, নারকেল গাছটির উচ্চতা। তোমার বইতে এরকম উত্তর থাকতে পারে 20√3 মিটার। আমি এই উত্তরটাকে বেশি সম্মান দিতে চাইছি না, কারণ একটা গাছের উচ্চতা 20√3 মিটার বললে গাছটার উচ্চতা সম্পর্কে ধারণা হওয়ার কথা নয়। কিন্তু যদি একটা গাছের উচ্চতা আমি কী বলি 34.64 মিটার বলি, তাহলে গাছটার উচ্চতা সম্পর্কে একটা প্রকৃত ধারণা হবে। 34 মিটার 64 সেন্টিমিটার, এটা মানে কি 34 মিটার 64 সেন্টিমিটার, তাই তো? পরবর্তী অঙ্ক 2 নম্বর। নেক্সট কোশ্চেন 2। আচ্ছা 2 নম্বর করতে হবে না, 3 নম্বর করি, ওগুলো সব হয়েছে আগে। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠে একটি ঘুড়ি উড়ানো হচ্ছে। 150 লাটাই, এটা লাটাই, এই লাটাই এখানে সুতো দিয়ে এরকম একটা ঘুড়ি উড়ানো হচ্ছে। এই একটা ঘুড়ি উড়ানো হচ্ছে। 150 মিটার লম্বা সুতো ছেড়ে, এখানে মনে করো আর সুতো আর নেই, এ শেষ হয়ে গেছে। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠে ঘুড়ি উড়ানো হচ্ছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে ওড়ে, এটা যে অনুভূমিক রেখা, এরকম এটা যে অনুভূমিক রেখা, ভূমিক রেখা। এই অনুভূমিক রেখার সঙ্গে ঘুড়িটা কী করছে? 60 ডিগ্রি কোণ করে ঘুরছে। তাহলে ঘুড়িটি মাটি থেকে কত উঁচুতে রয়েছে? এখানে মনে করো কে হচ্ছে ঘুড়ি, আর ও স্থান থেকে ঘুড়িটা ওড়ানো হচ্ছে। কে হচ্ছে ঘুড়ি, আর ও স্থান থেকে ঘুড়িটাকে ওড়ানো হচ্ছে। এবার মাটি থেকে অনুভূমিক রেখা থেকে ঘুড়িটা কত উঁচুতে? এখান থেকে লম্বটা এনে দেই, কেপি লম্বটা নিই। এই কেপি লম্বটার মানটাই কী হবে? ঘুড়ির মাটি থেকে উচ্চতা হবে। তাহলে কি লিখব? ধরি ও স্থান থেকে আর দিলে খাবো 150 মিটার দীর্ঘ সুতো ছেড়ে কে ঘুড়িটি উড়ানো হচ্ছে। ঘুড়িটি ওড়ানো হচ্ছে। ধরি ও স্থান থেকে 150 মিটার দীর্ঘ সুতো ছেড়ে কে ঘুড়িটি উড়ানো হচ্ছে। আর ঘুড়ির মধ্যে আর সুতো নেই, লাটাইয়ের মধ্যে আর সুতো নেই, পুরো সুতোটা ছেড়ে দিয়েছে। আর আমার এমনি ঘুড়ি উড়ার সময় সুতোটা এরকমভাবে এরকম বেঁকে থাকে, আমরা এখানে ধরে নেব পুরো টান হয়ে আছে, কোনো বাঁকটা ধরবো না, মানে হাওয়া প্রচণ্ড আছে, সে হাওয়াতে সুতোটা টান হয়ে আছে। এবার কে থেকে অনুভূমিক তলের উপর কেপি লম্ব কল্পনা করি। আমি তো লম্ব টানতে পারবো না, ঘুড়ি তো উঁচুতে আছে, আকাশে আছে, ওখান থেকে লম্ব টানবো, লম্বটা কল্পনা করছি, এইটুকুন মুখস্থ করি। এরপরে এই ভাষাটা লিখব, এই যে প্রশ্ন এবং চিত্রানুসারে, এখানে লিখেছিলাম, এখানেও সেটা লিখব। প্রশ্ন এবং চিত্রানুসারে, গৌরব মুখ হলো। প্রশ্ন এবং চিত্রানুসারে কি লিখব? হ্যাঁ,
কোণ পি, পি বিন্দু যে কোণটা হবে সেটা 90 ডিগ্রি হবে। কোণ পি ও কে, এই কোণটা 60 ডিগ্রি হবে, কারণ ঘুড়িটা অনুভূমিক, ঘুড়ির সুতোটি অনুভূমিক রেখার সঙ্গে, ঘুড়ির সুতোটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। আর কি আছে তোমার ওকে, ওকে মানে সুতোর দৈর্ঘ্যটা 150 মিটার, এটা তো 150 মিটার হবে। এবার আমার কি দরকার, উচ্চতাটা দরকার। সূক্ষ্ম কোণের সাপেক্ষে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এই কেপিটা কী হবে, লম্ব হবে, সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব। আর এখানে অতিভুজটা দেওয়া আছে, এই কোণ পি কোণটা তো 90 ডিগ্রি, পি কোণটা 90 ডিগ্রি আর দূরের বাহু অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে কার সম্পর্ক আছে, সাইন থিটা। তাহলে এটা তো পি বিন্দু, পি কে ও সমকোণী ত্রিভুজটি থেকে পাই, পি কে ও সমকোণী ত্রিভুজটি থেকে পাই, ত্রিভুজটি থেকে পাই কি পাবো, কেপি, কেপি বাই 150 মিটার। দেবাশিস সমান কি লিখবো, কেপি বাই 150 মিটার। যারা পারবে হাত তুলে জানাও, বল। সাইন 60 ডিগ্রি কী করে বললি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান, এটা মুখস্থ রাখতে হবে, এর বিকল্প কিছু নেই। কেপি বাই 150 মিটার, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2 মনে না পড়লে ওই হাতের থাপা যেটা পড়ানো হয়েছে সেটা দিয়ে দেখে নেবে, 2 দিয়ে কাটবো, নিচে নিচে কাটবো, 75। তাহলে কেপির মানটা দাঁড়াবে কত, কেপি সমান 75 ইন্টু 1.732 এত মিটার। √3 বজ্র কোনাকুনি গুণ করলাম, সঙ্গে সঙ্গে √3 মানটা বসিয়ে দিলাম। কেপি সমান, চল 75-এর নামটা পড়ি, 75 দুগুণে কত, 150, আর থাকবে কত, 15 থাকবে। 3 75-এ কত, 225, 3 75-এ হাতে ছিল কত, 15, 225 আর 15 যোগ করলে 240, হাত থাকবে কত, 24, হাতে থাকবে 24। এবার 7 75-এ এখানে 6 75 হবে না, অসুবিধা হবে, চলো এটা গুণটা নিজেরা এখানে করবে। তোমার 1.732 এটা দিয়ে এটার সঙ্গে 75-এর গুণটা করব, পাঁচ দিয়ে গুণ করি, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, হাতে 1, 3 5 15, 1 16, হাতে থাকলো 1, 5 7 35 আর 1 36, 5 5 আর 3 8, 7 দিয়ে গুণ করি, 7 দুগুণ 14, হাতে 1, 3 7 21 আর 1 22, হাতে 2, 7 7 49, হাতে ছিল 2, 51, 7 7 5 12, 0 0 6 আর 2 8 আর 1 হাতে ছিল 1 9 9 2 1, 0.3 ঘর বাদিকে এখানে বসবে। তাহলে 129.900, সেই শূন্যগুলোর দাম নেই, তার মানে 129.9 মিটার, এটা উত্তর হবে। গড়িটি মাটি থেকে 129.9 মিটার উঁচুতে আছে।